দেশের জনগণ সরাসরি হাসিনার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করতে পারবে, হাসিনা তুমি চেতনার ব্যবসা কেন করছো? আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে খালেদা জিয়ার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে খালেদা জিয়ার আমলে এই সমস্যা কেন হলো। আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে শিখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা কেন হচ্ছে না, এই জবাবটা দেন। কিন্তু আমরা না নিজেরাই কি করি জানেন, মাথাটা নত করে তাদের কাছে কেন যেন নিজেরাই দাস হয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের ভেতরে আছে। দেখবেন যারা যখন কোনো পাওয়ারফুল পোস্ট হোল্ড করে, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি যখন নিয়োগ পাচ্ছিল, আমি অবাক হয়ে খেয়াল করলাম আবার সেই পুরনো কালচার, প্রিয় স্যার, প্রিয় অভিভাবক, তারপর আমার আত্মীয় অমকে আবার নিয়োগ পেয়েছে। আপনি একটা পোস্টে নিয়োগ পাওয়ার পরে তারা কাজ শুরু করার আগে আপনি কেন প্রশংসার ডালি নিয়ে বসে আছেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা কথা বলি, ওই দেশে আপনি যদি যান কখনো, আপনারা যদি কাউকে প্রশ্ন করতে দেখবেন প্রেসিডেন্টকে মানুষ ওপেনলি গালাগালিও করতে পারে। আমি গালাগালির ব্যাপারটা প্যাট্রোনাইজ করছি না, কিন্তু কনসেপ্টটা বোঝানোর জন্য। বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে মিসইউজ করে এটা জানেন? ব্যক্তিকে টার্গেট করে। দেখবেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুব বাজেভাবে আক্রমণ করছে, অনেক ক্ষেত্রে যৌক্তিক বা অযৌক্তিক। অনেকে মনে করে এটাই আমার স্বাধীনতা। মনে রাখবেন, দেশ যদি সভ্য হয়, ওই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, আমি চাই ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি আছে তাদের প্রতি রেসপেক্ট প্রতিষ্ঠিত হোক, তাদের প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন করা হোক। একই সাথে যারা রাষ্ট্রের চেয়ারগুলোতে বসে থাকবে তারা যাতে প্রতিটা পদে পদে মানুষের প্রশ্নের মুখে পড়ে, দায়বদ্ধতার মুখে পড়ে, সেটা নিশ্চিত করার মতো স্বাধীনতা আপনাদের প্রত্যেকের থাকা উচিত এবং বিশ্বাস করা উচিত। কয়েকটা ছোট্ট ঘটনা বলি আপনাদের মনে থাকার কথা। এই বাংলাদেশে আপনি দেখবেন বিভিন্ন অফিসে যাবেন, ইউএনও অফিসে যাবেন, তারপর ডিসি অফিসে যাবেন, যাওয়ার পরে এমন ঘটনা ঘটেনি যে স্যার বলে অ্যাড্রেস করেনি, এই কারণে ইউএনও ব্যাপক খেপে গেছে। ডিসি অফিসে সাংবাদিকদের প্রচন্ড বাজেভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। কারণ কি? একজন ডিসিকে তারা রেসপেক্ট করে নাই। রেসপেক্ট করার সেন্সটা তাদের দেখেন, তাদেরকে স্যার বলে অ্যাড্রেস করে নাই। এই রাষ্ট্রের মালিক কে? সংবিধানটা খুলেন, দেখবেন এই দেশের মালিক হলো নাগরিক। আর ওই যে সরকারি যারা চাকরি করছে তারা এই দেশের সংবিধান অনুসারে সার্ভেন্ট অফ দিস স্টেট। তারা আপনাদের টাকায় সার্ভিস দিচ্ছে, এমনি না। দেশপ্রেমের একটা কথা বলি, আমাদের ধারণাটা আসলে এমন, আমরা তো যদি দেখবেন যার যা দায়িত্ব সেটাই যদি পালন করে, আমাদের কাছে মনে হয় আমরা যেন কত মহৎ কাজ করে ফেলছি। আপনি যদি কোনো থানায় যান, থানায় যাওয়ার পরে আপনার লেজিট কোনো কাজ করছেন, সেই কাজের জন্য পুলিশ যদি আপনার কাছে কোনো ঘুষ দাবি না করে, আপনি বেরোয় এসে কি বলেন জানেন? বাপরে বাপ, এই পুলিশটা কত ভালো, ঘুষ দাবি করে নাই। কিন্তু কথাটা কি এটা হওয়া উচিত ছিল? কথাটা হলো ওই পুলিশ যে ঘুষ দাবি করবে না, সে যে বিনা ঘুষে আপনার কাজটা করবে, এটাই তো তার দায়িত্ব। কারণ তার বেতন হচ্ছে কাদের টাকায়? আমাদের টাকায়, ওই কাজটা করার জন্য। কিন্তু আমাদের কনসেপ্টটা দেখেন কোথায় চলে গেছে। যে কাজটা করার দায়িত্ব, যে কাজটা করার জন্য সে জনগণের ট্যাক্সের টাকা থেকে পেইড হয়, সেই কাজটা করার জন্য আমরা তাদেরকে মহৎ ভাবা শুরু করি। আমার মনে হয় সামনের বাংলাদেশ কিভাবে চলবে সেটা ডিপেন্ড করবে এই যে উইল অফ দ্য পিপল যেটা বললাম, এই ব্যাপারটার উপরে। আপনারা এই জায়গাতে সবাই দেশের নাগরিক হিসেবে, দেশের মালিক হিসেবে নিজেদেরকে দেখার চেষ্টা করুন। কয়েকটা ছোট্ট রেকমেন্ডেশনের কথা আমি বলি। এই দেশের যদি আপনাদের সংস্কার করতে হয়, বেশ কিছু জায়গা সংস্কার করতে হবে। যেমন সাংবিধানিক সংস্কারটা একেবারে টপ মোস্ট প্রায়োরিটির জায়গা। তবে অনেকেই সংবিধান নিয়ে অনেক বেশি অবসেসড। আমি আইনের ছাত্র হিসেবে কোর্ট কালচার যেভাবে দেখেছি, আমাকে যদি বলেন বাংলাদেশের সবচেয়ে অবিচার এবং বেইনসাফি কাজ হয় কোথায়,
আমি বলবো এই কাজগুলো হয়েছে আইন পড়ুয়াদের হাত দিয়ে। এই কাজটা আমি ওই সেম ব্যাকগ্রাউন্ডের হয়ে নিজেদের সেলফ ক্রিটিসিজমটা করতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। দেখবেন আমাদের যে সংবিধানটা আছে না, আমাদের যত আইন কানুন আছে, এই আইন কানুনটা তৈরি করা হয় এক ধরনের সুবিধাবাদী মানুষের হাত দিয়ে, যারা জনগণের কথাটাকে বুঝতে চেষ্টা করে না। বুদ্ধিজীবীদের একটা দায় আছে, বুদ্ধিজীবীদের দায়টা হলো তারা সবসময় সুবিধাবাদী স্রোতে মিশে যায়। তাদের কথাটা কখনোই একজন দেশের কৃষক কিভাবে চিন্তা করছে, একজন কুলি কিভাবে চিন্তা করছে, একজন দিনমজুর কিভাবে চিন্তা করছে, তাদের চিন্তা চেতনা এবং ভাষা কোনোটাই ওই ওয়ার্কিং ক্লাসের সাথে রেজোনেন্সে যায় না। এই জন্য আমাদের বুদ্ধিজীবীদের বয়ান এই কঙ্কাল সর্বস্ব দেশের আইন এবং মানুষের উইল পাওয়ারের সাথে কেন যেন একচ্ছত্র একটা ভূমিকা কেউ রাখতে পারে না। এই জায়গায় আমরা প্রত্যেকটা ডট মিলিয়ে একটা মালা গাঁথতে পারি নাই। সাংবিধানিক সংস্কারের ব্যাপারটা আমি যদি খুবই বুলেট পয়েন্টে বলি, আমার কয়েকটা সাজেশন এর আগে বেশ কিছু মিডিয়া টক শোতেও আমি বলেছিলাম। এই দেশে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা বন্ধ করে দেওয়া উচিত সাংবিধানিকভাবে। পরপর 2 বার না, অ্যাবসলিউটলি 2 বার। যে 2 বার যে প্রধানমন্ত্রী হয়ে গেছে সে যাতে 3 নম্বর বার আর এই বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী না হতে পারে। দলীয় প্রধান আর রাষ্ট্রের যার দায়িত্বে আছেন সরকার প্রধান, এই 2টা পদ সব সময় আলাদা হওয়া উচিত। লাইক আমি যেটা বলার চেষ্টা করছি, আমাদের পতিত স্বৈরাচারের শেখ হাসিনা একই সাথে সরকার প্রধান, একই সাথে আওয়ামী লীগের সভাপতি। এই টাইপ কনসেপ্ট বাংলাদেশে থাকা উচিত না। একই সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের নিজেদের ভেতরেই তো ডেমোক্রেসি নাই। আমি চাই এই যে রাজনৈতিক দলগুলোর যারা কাউন্সিলর হবে, যারা সভাপতি হবে, যারা সেক্রেটারি হবে, তারাও যাতে তাদের পার্টি মেম্বারদের ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়। এতে করে কি হবে জানেন? ওই নেতার ছেলে নেতা হবে বা নেতার মেয়ে নেতা হবে, এই পরিবারতন্ত্র থেকে এই দলগুলোও মুক্তি পেতে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো বাংলাদেশের আর্টিকেল 70 যেটা আছে ফ্লোর ক্রসিং, এই ব্যাপারটা তুলে দেওয়া উচিত। পার্টিকুলার 2-1টা ঘটনা বাদ দিয়ে, যে জায়গায় হর্স ট্রেডিং হতে পারে, ধরেন অর্থ বিল যেটা আছে, এই জায়গাগুলো বাদ দিয়ে আর্টিকেল 70 যেটা আছে পার্লামেন্টারিয়ানদের বাক স্বাধীনতাকে যেটা রোধ করে ফেলে, সেই জায়গাটা চেঞ্জ করে দেওয়া উচিত। এবং আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, দেখবেন নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, যেটা আদৌ এখন পুরোপুরি দরকার আছে কিনা সেটা ডিবেটের ব্যাপার হতে পারে। অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছেন, সেই ব্যাপারটা নিয়েও আলাপ আলোচনা হতে পারে। আমার কথাটা কি জানেন? বাংলাদেশে যদি এই ধরনের কোটা সিস্টেম থাকে, বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেমে এমন কোনো কিছু ভাবা যায় কিনা যে কিছু সংখ্যক অংশ যাতে 50-এর কম যাদের বয়স আছে, এই কোটাটা রাখা যায় কিনা যে যাতে পার্লামেন্টে 50-এর কম যারা আছে, তরুণদের কথা যারা বুঝতে পারে, তারা যাতে দলীয়ভাবে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে। মানে নেতা কেন হবে শুধু বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছে এমন মানুষই কেন জনগণের প্রতিনিধি হিসেবে সব জায়গায় প্রতিনিধিত্ব করবে? এর কারণে কি হয়, তরুণদের যে ভাষা, দেখবেন অনেকে এটা বুঝে না। বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় বর্তমানে বলতে পারেন আমাকে? আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি না, আপনারা সেটাতে একমত নাও হতে পারেন, বেকারত্বের সমস্যা। বেকারত্বের সমস্যা যদি দূর না করা যায়, আপনি যত সংস্কারের কথাই বলেন না কেন, পেটে যদি ভাত না থাকে, কোনো সংস্কারের আলাপ মানুষকে সভ্য বানাতে পারে না। সো এই সমস্যাগুলো অ্যাড্রেস করা যায় কিভাবে, সেটা ভাবার দরকার আছে। আর একটা গুরুত্বপূর্ণ অর্গান, যেটাকে আমি সবসময় বলি দালাল তৈরির কারখানা। আমরা ফ্রিডম অফ প্রেস নিয়ে অনেক কথা বলি, বাট পতিত স্বৈরাচারের যতগুলা ট্রেডমার্ক ওয়ালা দালাল ছিল, আমার শব্দটা অভব্য মনে হতে পারে, অসভ্য মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটাই, এই দালালগুলো প্রত্যেকেই মিডিয়া ফেস ছিল। আমাদের ফ্রিডম অফ প্রেস যদি নিশ্চিত করতে হয়, সবার আগে এইটা ভাবা উচিত, আমাদের মিডিয়া স্বাধীন হতে চায় কিনা। এবং যারা এই দালালিপনা করে বেড়ায়, তাদের দেখবেন একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, তাদেরকে বুদ্ধিজীবীর তকমা দিয়ে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়।